হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা এসেন্ডে ক্লাস 12 ইউনিট 4 এক্সারসাইজ 4B ত্রিমাত্রিক দেশের সরলরেখা বা স্ট্রেট লাইন ইন 3D স্পেস। তো এই এক্সারসাইজের আমরা অঙ্কগুলোর সমাধান শিখব। তো আমরা ইউনিট 4-এর এক্সারসাইজ 4-এর প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা প্রায় প্রত্যেকটা অঙ্কের সলিউশন শিখেছি। আশা রাখি তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের কোনো রকম কোনো অঙ্কের সলিউশন নিয়ে কোয়ারিজ থেকে থাকে বা ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা রাখি ভালো লাগবে। যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি দেরি না করে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করি। তো আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ সেগমেন্টের। তো অঙ্কটা এখানে আছে x-4/2। আমি কিন্তু ফ্রেন্ডস এখানে কিন্তু বেঙ্গলি ভার্সনের অনুসারে আমরা করছি অঙ্কগুলো, ঠিক আছে? আমি তোমাদের বলে দেবো। তো বেঙ্গলি ভার্সনে আমাদের নিউ যে বুকটা, তো সেখানে এমসিকিউ কোশ্চেন নাম্বার 1 অঙ্কটা কি আছে যে x-4/2 = y-5/0 = z-6/0 এবং 3-x/3 y-7/0 z-3/0 বলেছে এই দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণটা কত হবে। ঠিক আছে, অন্তর্ভুক্ত কোণটা কত হবে, অর্থাৎ আমাকে বলছে যে অ্যাঙ্গেল বিটুইন দিস টু স্ট্রেট লাইনস কি হবে। তো এখানে দেখো যে প্রথম যদি আমরা সরলরেখাটার দিকে তাকাই, তাহলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আছে বা জেনারেল ফর্মে রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু দ্বিতীয়টা দেখো 3-x আছে, ঠিক আছে? আর বাকি দুটো সেম আছে, y-7/0 z-3/0, কিন্তু এটা 3-x। তো এটাকে আমরা এরকম একটু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নিচ্ছি, জেনারেল ফর্মে। দিস ইমপ্লাইজ মানে সেকেন্ড যে স্ট্রেট লাইনটা আছে, মাইনাসটা কমন নিলে আমরা পাবো হচ্ছে x-3। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে এটা মাইনাসটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি কোণে কমন নিয়ে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ x-3 বাই -3। কেন? কারণ এখান থেকে আমরা যে মাইনাসটা কমন নিয়েছি, তো সেই মাইনাসটা আমরা নিচে পাঠিয়ে দিলাম কোণে ডাইরেক্ট। আমি স্টেপ জাম্প করলাম, ইজ ইকুয়ালস টু y-7/0 ইজ ইকুয়ালস টু z-3/0। ঠিক আছে, তাহলে আমরা দুটো সরলরেখা স্ট্যান্ডার্ড ফর্মে পেলাম। তো এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি, এটা তো অলরেডি আছে স্ট্যান্ডার্ড ফর্মে বা জেনারেল ফর্মে। আর এটাকে আমরা একটু সিম্পলিফাই করলাম বা মডারেট ফর্মে নিয়ে আসলাম, তো এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তো এবার বলছে যে এই দুটো স্ট্রেট লাইনের আমাকে বলছে যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। তো আমি দুটো ভাবে করতে পারি, তো যেহেতু এটা এমসিকিউ, তাহলে আমরা সিম্পল ওয়েতে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর এর দিক অনুপাতগুলি কি হলো। তাহলে আমরা দিক অনুপাতগুলি বের করছি। ওকে, আমরা দুভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারি। ওকে, দিক অনুপাতগুলি হলো, দিক অনুপাতগুলি বা ডিআরএস কি হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, 2, দিয়ে 0, আর 2 নং সরলরেখার এর দিক অনুপাতগুলি হবে কত হবে, দ্যাট ইজ তোমরা পরিষ্কার বুঝতে পারছো -3, 0, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা 1 নং সরলরেখার দিক অনুপাতগুলি দেখতে পাচ্ছি কত আছে। 1 নং সরলরেখার বা স্ট্রেট লাইন 1 সরলরেখার দিক অনুপাত বা ডিআরএস গুলি কি হবে, আর 2, 0, আর -3, 0, ওকে। তো আমাকে বলছে এবারে বলছে যে এই দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণটা কত হবে। ঠিক আছে, তো এখন এখানে একটা জিনিস দেখো, তোমরা পরিষ্কার করে বুঝতে পারছো। তো আমরা যদি এটা দিয়ে আমরা কি জানি যে যদি আমরা কি জানি যে দিক অনুপাত বা ডিআরএস দিয়ে আমরা সমান্তরাল ভেক্টরটা গঠন করি। তাহলে এখান থেকে আমি যদি লিখতে পারি কি, দেখো তো দিস ইমপ্লাইজ, আমরা যদি এখানে লিখতে পারি যে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, কারণ এটাই তো আমাদের বি মানে সমান্তরাল ভেক্টর। তাহলে সমান্তরাল ভেক্টরটা কিভাবে গঠিত হয়, তার ডিআরএস দিয়ে গঠিত হয়, তাই তো? কারণ আমরা অলরেডি শিখেছি ভেক্টর ফর্মে, দ্যাট ইজ এ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ল্যামডা
অথবা টি যা যা খুশি লিখতে পারো বি ভেক্টর, ঠিক আছে। তো এখানে এই যে আমরা ভেক্টর যে ইকুয়েশনটা পেলাম, তো সেই ভেক্টর ইকুয়েশনটা আমরা এ ভেক্টরেরটা পাচ্ছি হচ্ছে অবস্থান ভেক্টর, যেটা নির্দিষ্ট বিন্দু দিয়ে তৈরি হচ্ছে, আর বি ভেক্টরটা তৈরি হচ্ছে ডিআরএস দিয়ে, অর্থাৎ যে সরলরেখাটা দিয়ে দিয়েছে সেই সরলরেখাটার ডিআরএস দিয়ে আমার তৈরি হচ্ছে বি ভেক্টর। তাহলে এখানে প্রথম 1 নং সরলরেখার দিক অনুপাত কত হবে 2, 0, 0, তাহলে তার এখানে b1 লিখে দাও। তাহলে b1 কত হবে দেখো, দ্যাট ইজ 2i ক্যাপ, 2i ক্যাপ হয়ে যাচ্ছে, কারণ বাকিগুলো 0 হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ b2 ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হবে এটা দেখো -3i ক্যাপ, ঠিক আছে, -3i ক্যাপ, আর বাকিগুলো তো 0 হয়ে যাচ্ছে। দেয়ারফর আমরা লিখতে পারি কি, যদি মধ্যবর্তী কোণটা থিটা হয় তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ cos থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, দ্যাট ইজ বি ভেক্টর ডট b1 ভেক্টর ডট b2 ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ b1 মডিউলাস অফ b2। এইটুখানি ক্লিয়ার? তোমরা প্রত্যেকেই জানো সূত্রটা, দ্যাট ইজ b1 ডট b2 ডিভাইডেড বাই মডিউলাস b1 মডিউলাস b2। এবার মানগুলোকে পুট করে দাও, তাহলে এখানে কত হবে, দ্যাট ইজ 2i ক্যাপ ডট -3i ক্যাপ, এইটুখানি ক্লিয়ার, ডিভাইডেড বাই মডিউলাস অফ a কত হবে, মডিউলাস অফ a দ্যাট ইজ 2 স্কয়ার, তাই তো 2 স্কয়ার হয়ে যাচ্ছে, মডিউলাস অফ b2 দ্যাট ইজ -3 তার হোল স্কয়ার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা কত হবে -6 হয়ে যাবে, তাই তো -6, আর নিচে কত হবে দেখো 2 স্কয়ার মানে 2, আর -3 স্কয়ারটা তো বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 9, তার মানে 3, 6 হয়ে যাচ্ছে এটা, তাহলে উপরে 6 নিচে 6 কেটে গেল, দ্যাট ইজ -1। ওকে, তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু -1, তাহলে দেয়ারফর cos থিটা ইজ ইকুয়ালস টু -1 cos কত ডিগ্রির মান, -1 cos পাই এর মান হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে লিখতেই পারি cos থিটা ইজ ইকুয়ালস টু cos পাই, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু পাই, তাহলে থিটার মান কত হয়ে যাচ্ছে পাই। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের এমসিকিউর 1 দাগের অঙ্কের সলিউশন। তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে আমাদের এ। ওকে, তাহলে অপশন এ এখানে লিখে দাও, অপশন এ, এইটুখানি ক্লিয়ার। তো এটা আমরা এইভাবে মানে ডিরেকশন কোসাইন বা দিক অনুপাত বের করেও করতে পারতাম, অথবা তোমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারতে, প্রত্যেকেই জানো তোমরা সূত্রটা কি। তো সূত্রটা দ্যাট ইজ আমরা যখন ডিসিএস জানবো তো এটা বড় হয়ে যাবে, আমার মনে হয় এটাই সব থেকে সুবিধা হবে। তোমরা প্রত্যেকেই জানো যে যদি আমরা সূত্রগুলো জানি, দ্যাট ইজ cos থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, cos থিটা ইজ ইকুয়ালস টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তো এটা বড় হয়ে যাবে অনেক, তো সেই ক্ষেত্রে আমরা এটা করলে সব থেকে সুবিধা হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি এবং ইজিলি হয়ে যাবে। জাস্ট সিম্পলি আমরা ডিআরএসটা বের করব, ডিআরএস দিয়ে আমরা এই b1 ভেক্টরটা এবং b2 ভেক্টরটা তৈরি করব। তারপরে আমরা যদি ধরে নিই দুটো স্ট্রেট লাইনের ইন্টারমিডিয়েট বা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে cos থিটা ইকুয়ালস টু b1 ডট b2 ডিভাইডেড বাই মডুলাস b1 মডুলাস b2। তারপরে আমরা মানগুলো পুট করে আলটিমেটলি আমরা থিটা সলভ করলাম পাই। তো এটা হচ্ছে আমাদের 1 দাগের রোমান অঙ্কের সলিউশন। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 2। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো খুব ভালো করে তোমরা অঙ্কটা শেখো। তো সিম্পলি এখান থেকে দুটো সরলরেখার আমাকে মধ্যবর্তী কোণটা বের করতে বলেছে, ঠিক আগের অঙ্কের মতো। দেখো দ্বিতীয় যে স্ট্রেট লাইনটা দিয়ে দিয়েছে, তো এটা আমাদের প্রথম যে স্ট্রেট লাইনটা আছে সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্মে দিয়ে দিয়েছে, ঠিক আছে। প্যারামেট্রিক ফর্মে তোমরা প্রত্যেকেই জানো দ্যাট ইজ x ইকুয়ালস টু, তোমরা পরিষ্কার জানো যে x ইজ ইকুয়ালস টু x1 প্লাস a t, তাই তো at, y is equals to y1 plus bt and z is equals to z1 plus ct। তো এইগুলো মানে এই সরলরেখার এরূপ আকারকে আমরা বলি হচ্ছে প্যারামেট্রিক আকার। তাহলে কি আকার আমরা বলছি হচ্ছে প্যারামেট্রিক আকার। এইগুলো তোমরা খাতায় নোট করে নাও, প্যারামেট্রিক আকার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে প্যারামেট্রিক আকার।
তো এবার দেখো যে আমাদের প্রথম যেটা আছে সেখান থেকে আমরা পরিষ্কার ডিআরএসটা বের করতেই পারবো, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এই দ্বিতীয় যে স্ট্রেট লাইনটা আছে, তো দ্বিতীয় স্ট্রেট লাইনের আমরা ইজিলি ডিআরএসটা আমরা বলতে পারছি 5,0,0 এইটুখানি ক্লিয়ার। কিন্তু প্রথমটার থেকে দেখো যে আমরা যদি প্রথমটা তো প্যারামেট্রিক ফর্মে দিয়ে দিয়েছে, তাহলে প্যারামেট্রিক ফর্মে যদি আমরা এগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে এখানে এ টি বি টি সি ডি, তাই তো দেখো এখানটায় প্রথমত হচ্ছে 5 + 0 × t, তার মানে এখানে a0 y = 40 + 5, তাহলে পরিষ্কার বুঝতে পারছো b এখানে হচ্ছে 4 আর z এখানেও 4, তাই তো এটা বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে 40 + 5 and 40 + 3, তাহলে 1 নং, তাহলে আমরা কি লিখবো যে 1 নং সরল রেখার ডিআরএস, ওকে ডিআরএস কত হবে পরিষ্কার তোমরা বুঝতে পারছো, এখানে 5 + 0 × t, দ্যাট ইজ 5 + 0 × t, তার মানে এখানে a হয়ে যাচ্ছে কত 0, তাই তো। তাহলে এখানে 0 কমা দিয়ে এখানে কত আছে t এর সাথে যে সংখ্যাটা গুণ থাকবে সেটাই হবে, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ t এর সাথে যে সংখ্যাটা গুণ থাকবে সেটাই হবে তার ডিআরএস। তাহলে এখানে 0 আছে, তাহলে 0 হচ্ছে a, এখানে হচ্ছে 4, তাই তো 4 কমা দিয়ে এখানেও 4, তাহলে আমরা প্রথম সরলরেখার ডিআরএস পেলাম 0,4,4। তাহলে এটা আমরা বি ভেক্টর বা প্যারালাল ভেক্টরটা বানাতেই পারি, কত হবে দ্যাট ইজ i ক্যাপ মানে 0, তাহলে এটা হবে 4j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা b1 ভেক্টরটা বানালাম এখান থেকে, সবাই বুঝতে পারলে আশা রাখি। তো এবার হচ্ছে দ্বিতীয় সরলরেখার 2 নং সরলরেখার ডিআরএস কত হবে পরিষ্কার বুঝতে পারছো 5,0,0, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এর b2 কি হবে, b2 ভেক্টরটা কি হয়ে যাবে দ্যাট ইজ কত হবে দ্যাট ইজ 5i ক্যাপ, শুধু 5i ক্যাপ হবে কারণ দেখো 0j ক্যাপ প্লাস 0j ক্যাপ আলটিমেটলি একই হয়ে যাচ্ছে। সুতরাং মধ্যবর্তী কোণটা যদি থিটা হয় তাহলে আমরা লিখতেই পারি cos থিটা, সূত্র কি হয়ে যায় দ্যাট ইজ b1 ডট b2 ডিভাইডেড বাই মডিউলাস অফ b1 অ্যান্ড মডিউলাস অফ b2, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে b1টা কত আছে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, b1টা হয়ে যাচ্ছে b1 ভেক্টরটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ 4j প্লাস 4k, এইটুখানি ক্লিয়ার কারণ আইটা এখানে 0 আর b2টা কত আছে এখানে দ্যাট ইজ 5i, ওকে 5i ডিভাইডেড বাই b1টা কত আছে দ্যাট ইজ রুট ওভার, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 স্কয়ার দ্যাট ইজ 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার অ্যান্ড রুট ওভার দ্যাট ইজ 5 স্কয়ার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে 5 স্কয়ার। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো এখানে যে মিসিং আছে তাহলে 0, তো আলটিমেটলি এখানটায় এখানটা দেখো যে প্রত্যেকে এখানে যদি আমরা কম্পেয়ার করি i0 এখানে i5 তাহলে 0 হয়ে যাচ্ছে, আবার এখানটায় 4j এখানে যে 0 তাহলে এখানেও কে এখানেও 0, তাহলে মানে আলটিমেটলি ওপরটা 0 হয়ে যাচ্ছে, ক্লিয়ার 0 পাই দেখো 4 4 16 16 16 32 আর এখানে হচ্ছে 5 হয়ে যাবে, তাই তো। তাহলে এটা কত হবে 16 16 32, তার মানে হচ্ছে 16 দুগুণে 32, তার মানে 4 রুট ওভার 2 ইন্টু বা ডট 5, তার মানে হচ্ছে 0/4 5 20, তাহলে 20 রুট ওভার 2 আর সামথিং 0/something মানে হচ্ছে 0 হয়ে যায়। এবারে cos কত ডিগ্রির মান 0 হয়ে যায়, cos 90 ডিগ্রির মান 0 হয়ে যায়, দেয়ারফর cos থিটা ইজ ইকুয়ালস টু কত হবে cos থিটা ইজ ইকুয়ালস টু cos অফ π/2, তাহলে বোথ সাইডে cos আছে তাহলে cos উঠে যাচ্ছে, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু π/2। তো এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের এমসিকিউর কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। তাহলে এটা অপশন হবে হচ্ছে আমাদের এ, ওকে অপশন এ, ওকে। তো জাস্ট এটাকে প্যারামেট্রিক আকারে দিয়েছে, তো এখান থেকে আমরা ডিআরএসটা বের করলাম। তো ডিআরএসটা মানে জানার জন্য তোমাদের কিন্তু এই প্যারামেট্রিক ফর্মটা জানতে হবে। দেখো x1 প্লাস এটি, y1 প্লাস বিটি, z1 প্লাস সিটি, তাহলে যদি আমরা কম্পেয়ার করি এটার সাথে তাহলে এখানে x1 এখানে 5 আছে প্লাস 5 প্লাস 0 ইন্টু টি, তাহলে 0 এখানে হচ্ছে 5 প্লাস 40, তাহলে এখানে b হচ্ছে 4 আর 3 প্লাস 40, তার মানে এখানে সিটা হচ্ছে 4 আর এখান থেকে 5,0,0, এবার প্রত্যেকটা ডিআরএস দিয়ে সরলরেখার
আমরা বি ভেক্টর মানে প্যারালাল ভেক্টরটা বানালাম, তাহলে এখানে 4j + 4k আর এখানে b2টা পেলাম 5k, এবার গুণ করে আলটিমেটলি 0 বাই সামথিং তার মানে 0, তাহলে cos θ = 0 π/2 দ্যাট ইজ θ = π/2, তো অপশন এখানে এ হবে। ওকে, তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তো এটা আমি জাস্ট করছি না, তোমাদের এখানে বলে দিয়েছে যে x - x1 by L1, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু x - x1 by L1 y - y1 by M1 ইজ ইকুয়ালস টু z - z1। ওকে, z - z1 by n1। তো এটা এক প্রথম সরলরেখা যেটা কার্টেসিয়ান ফর্মে দিয়ে দিয়েছে, আর দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে x by L2 যেখানে L1 M1 N1 এরা হচ্ছে ডিসিএস বা ডিরেকশন কোসাইন্স অফ ফার্স্ট স্ট্রেট লাইন। ওকে, এক নম্বর সরলরেখার ডিসিএস বা ডিরেকশন কোসাইন্স হচ্ছে L1 M1 এবং N1, আর সেকেন্ডেরটা আছে L2 y by M2 ইজ ইকুয়ালস টু z by N2। তো এটা হচ্ছে L2 M2 এবং N2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার হচ্ছে ডিসিএস বা ডিরেকশন কোসাইন্স। বলছে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যখন L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 = 1 হয়, L1 L2 M1 M2 প্লাস N1 N2 = 0। তাহলে আমাদের এখানে রাইট অপশনটা হবে, তাহলে লিখবো কি যে সরল রেখা দুটি তোমরা প্রত্যেকেই জানো সরল রেখা দুটি পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার হবে যদি এদের ডিরেকশন কোসাইন্স গুলো, তাহলে কি হবে, দ্যাট ইজ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমাদের রাইট অপশনটা হচ্ছে অপশন বি। ওকে, রাইট অপশনটা হয়ে যাচ্ছে অপশন বি। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ ডিরেকশন কোসাইন্স গুলোর প্রোডাক্ট মানে তাদের সাম অফ দ্য প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এটাই হচ্ছে দুটো স্ট্রেট লাইন পরস্পর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, দ্যাট ইজ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে অপশন হচ্ছে বি, কোশ্চেন নাম্বার 3। তো পরের অঙ্কটা বলেছে দেখো যে কোশ্চেন নাম্বার 4 এরটা কি বলেছে দেখো যে x by a1 by y by b1 is equals to z by c1, ঠিক আছে, এটা ফার্স্ট স্ট্রেট লাইন। আর সেকেন্ড স্ট্রেট লাইন বলেছে x - 2 by a2 is equals to y - 3 by b2 is equals to z by c2। তো একইভাবে এখানে কি বলেছে এই সরলরেখা দুটি পরস্পর লম্ব বা পরস্পর সমান্তরাল বলেছে, তাই তো। তাহলে পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে তাদের শর্তটা কি তোমরা প্রত্যেকেই জানো, যদি সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে এদের ডিআরএস গুলো পরস্পর এদের অনুপাতটা কি হবে, যে এদের অনুপাতটা ইকুয়াল হবে, তাই তো। তাহলে সরলরেখা দুটি পরস্পর বলেছে যে সমান্তরাল হবে, তাহলে শর্তটা কি, তাহলে আমি কি লিখবো যে সরল রেখা দুটি, মনে রাখতে হবে তোমাদের এটা, সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে, পরস্পর সমান্তরাল হবে যদি কি হবে, যে এদের ডিআরএস গুলোর রেশিও ইকুয়াল হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে a1 by a2 is equals to b1 by b2 is equals to c1 by c2। সমান্তরাল কখন হবে, যখন এদের ডিআরএস গুলোর অনুপাতটা সমান হবে। দ্যাটস ওয়াই আই ক্যান রাইট অ্যাট হিয়ার দ্যাট ইজ a1 by a2 is equals to b1 by b2 is equals to c1 by c2। তাহলে এখানে অপশনটা হচ্ছে আমাদের a1 by a2, অপশন হচ্ছে সি। ওকে, তাহলে এটা হচ্ছে অপশন সি, ঠিক আছে।
তাহলে এটাই হচ্ছে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, দ্যাট ইজ a1/a2 ইজ ইকুয়ালস টু b1/b2 ইজ ইকুয়ালস টু c1/c2। ওকে, তো তার পরের অঙ্কটা চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 6-এ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6-এ আমরা চলে আসছি পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে x minus 6 x minus 5 x minus 5/2, ওকে, x minus 5/2 is equals to y minus 3/2 is equals to z/0, ওকে, z/0। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা কার্টেসিয়ান ফর্মে দিয়েছে, দ্যাট ইজ x minus 5/2 is equals to y minus 3/2 and z/0। আর আরেকটা দিয়ে দিয়েছে, দ্যাট ইজ x is equals to 5 কমা দিয়ে y is equals to কত হবে, y is equals to 8 and z is equals to 60, ওকে, 60। বলছে সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ কত হবে। কোয়াইট সিম্পল, তোমরা প্রথমটা থেকে দেখতেই পাচ্ছ, প্রথমটার ফার্স্ট স্ট্রেট লাইন থেকে তোমরা DRS কত হবে, DRS কত হবে, DRS পরিষ্কার করে দেখতেই পাচ্ছ 2,2,0, ওকে। তাহলে 2,2,0, তাহলে এর ভেক্টরটা কি হয়ে যাবে, দ্যাট ইজ B1 ভেক্টর ইজ ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর সেকেন্ড স্ট্রেট লাইনটা দেখো, এটা প্যারামেট্রিক ফর্মে দিয়ে দিয়েছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছো এখানে 0 হবে, এটা 0 হবে, আর এটা হবে 6, তাই তো, কারণ t এর সাথে যেগুলো থাকবে সেটাই হচ্ছে তার DRS। তাহলে সেকেন্ড স্ট্রেট লাইনের এখানে t আছে, t এর সাথে 0 গুণ আছে, তাই এখানে a হচ্ছে 0, এখানে হচ্ছে t এর সাথে 0 আছে, তাহলে এটাও হচ্ছে 0, আর এখানে t এর সাথে 6 আছে, তাহলে এটা হবে 6। তাহলে সেকেন্ড স্ট্রেট লাইনের DRS কত হবে, দ্যাট ইজ 0,0,6। তাহলে এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখি, দ্যাট ইজ B2 ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হবে, 6k ক্যাপ, ওকে, 6k ক্যাপ। তো এবার আমরা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ কত হবে। তাহলে অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে আমি লিখতেই পারি cos থিটা, একইভাবে দ্যাট ইজ ইকুয়ালস টু B1 ভেক্টর ডট B2 ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ B1 অ্যান্ড মডিউলাস অফ B2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে B1 ভেক্টরটা কত আছে, দ্যাট ইজ 2i ক্যাপ 2j ক্যাপ, আর এখানে 6k ক্যাপ। তাহলে ওভারঅল পুরো 0ই হয়ে যাচ্ছে, ওপরটা আমি আর লিখছি না এখানে, 0 বাই, আর নিচে কত হবে B1 ভেক্টরটা, পরিষ্কার বুঝতেই পারছো B1 ভেক্টরটা হচ্ছে 4 4 8, তাই তো। তাহলে 4 4 8, কারণ রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 4 8, তাহলে 8 হয়ে যাচ্ছে, তাহলে 4 2 8 মানে 2 রুট ওভার 2 ডট, আর B2 কত হচ্ছে, B2 হয়ে যাচ্ছে 36 মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 0 বাই 6 দুগুণে 12, তাহলে 12 রুট ওভার 2। দেখো ঠিক করেছি আমি, ওকে, 6 6 36, তাহলে 6 হবে, তাহলে 6 দুগুণে 12, এবার 0 বাই সামথিং দ্যাট ইজ 0 হয়ে যায়, তাহলে পরিষ্কার তুমি বুঝতেই পারছো থিটার মান হবে π/2। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। তাহলে এটা অপশন হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, ওকে, π/2, অপশন ডি। তাহলে 6 এর হয়ে যাচ্ছে অপশন ডি, এটা পাশে লিখে দেবে ওখানে, ওকে। তো এমসিকিউর আমরা লাস্ট অঙ্কটা করব। দেখো এখানে কি আছে, যে x minus 5/1 is equals to y minus 1/0 is equals to z minus 9/0। এটা প্রথম সরলরেখার সমীকরণ। আর দ্বিতীয় সরলরেখাটা কি আছে, 2x minus 1 is equals to 5 minus 2y is equals to root over 2z। ঠিক আছে, তো দেখো যে প্রথম সরলরেখার যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি বা সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের জেনারেল ফর্মে রয়েছে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু জেনারেল ফর্মে নেই। তাহলে আমরা দ্বিতীয় যে সরলরেখাটা দিয়ে দিয়েছে তার সমীকরণটাকে আমরা জেনারেল ফর্মে নিয়ে আসব। তাহলে কি করবো, এখান থেকে 2 কমন নিয়ে নাও, অর 2 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে x minus 1/2, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ইজ ইকুয়ালস টু, তো এখান থেকে আমরা -2 ডাইরেক্ট কমন নিয়ে নেব, তাহলে -2 যদি কমন নিই তাহলে এটা হবে y minus 5/2, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আবার এখান থেকে আমরা একটা কাজ করছি, এটা রুট ওভার 2 ইন্টু জেড এরকম রেখে দিলাম, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। এবার 2টাকে আমরা নিচে নামিয়ে দেবো, তাহলে এটাকে লিখতেই পারি, দেখো x minus 1/2 ডিভাইডেড বাই 1/2, কারণ 2টা নিচে আসলে 1/2 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এটা লিখবো y minus
5/2 ডিভাইডেড বাই -1/2 লিখতেই পারি আমরা। ওকে, আর এটাকে লিখবো হচ্ছে দ্যাট ইজ z কত লিখবো এটা, দ্যাট ইজ z/1/√2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে দেখো আমাদের এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে হয়ে গেল কোনে। তাহলে এখান থেকে আমরা প্রথম সরলরেখার আমরা DRS কত পাচ্ছি, দেখো DRS হয়ে যাচ্ছে এখান থেকে কত হচ্ছে পরিষ্কার বুঝতে পারছো, 1,0,0। তাহলে 1,0,0 এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর দ্বিতীয় সরলরেখার DRSটা কত হয়ে যাচ্ছে, দ্বিতীয় সরলরেখার DRS হয়ে যাবে হচ্ছে হাফ কমা দিয়ে -1/2 কমা দিয়ে 1/√2। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, দ্যাট ইজ হাফ কমা দিয়ে -1/2 কমা দিয়ে 1/√2। এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার DRS, কেমন, বা ডিরেকশন রেশিওস। এবার আমরা কোনটা তৈরি করব, কি হবে, তাহলে এখান থেকে আমরা B1টা পাচ্ছি, দেখো ডাইরেক্ট করে দিচ্ছি আমরা। B1টা কত হবে এখানে, দ্যাট ইজ I ক্যাপ, তাই তো, আর তো হচ্ছে না কারণ বাকি দুটো 0 হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা B2 কত পাচ্ছি, B2 ভেক্টরটা কত হবে, B2 ভেক্টরটা হবে হচ্ছে হাফ, দেখো 1/2 I ক্যাপ মাইনাস 1/2 J ক্যাপ প্লাস 1/√2 K ক্যাপ। কিন্তু এখানটায় দেখো আমার কিন্তু একটা জিনিস অবজার্ভ করো যে আমার কিন্তু ওপরের যে কম্পোনেন্টটা সেটা মাত্র কত হাফ হয়ে যাবে, তাই তো, কারণ এখানে দেখো যে I এর আগে এখানে 1 আছে আর এখানে হাফ আছে। তাহলে লিখতেই পারি দ্যাট ইজ cos theta is equals to B1 vector dot B2 vector divided by modulus of B1 into modulus of B2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবারে B1টা কত আছে, দ্যাট ইজ I ক্যাপ ইন্টু, আর এটা কত আছে হাফ I ক্যাপ মাইনাস 1/2 J ক্যাপ প্লাস 1/√2 K ক্যাপ লিখলাম আমরা, ডিভাইডেড বাই, এবার B1টা কত হবে, দ্যাট ইজ 1/1 আর B2টা কত হবে, দ্যাট ইজ 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/2, কারণ 1/√2 স্কোয়ার মানে হচ্ছে 1/2 হয়ে যাচ্ছে। এবার ক্যালকুলেশন করলে ওপরে দেখো অনলি আমরা হাফ পাচ্ছি, তাহলে 1/2 ডিভাইডেড বাই, আর এটা যদি লসাগু করি তাহলে এটা কত হবে 4, তাই তো, লসাগু যদি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4, তাহলে হচ্ছে 1 + 1 + 2, তার মানে এটা কত হবে 1 প্লাস, তাহলে এটা কত হবে দেখো 4, আর 4 এর লসাগু হচ্ছে মানে 4 আর 2 এর লসাগু 4 হয়ে যাচ্ছে, তাহলে 1 + 1 প্লাস আর 2 দুগুণে 4, তার মানটা উপরে 4, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 1/2। তাহলে এবার 1/2 cos কত ডিগ্রির মান তোমরা প্রত্যেকেই জানো, cos π/3 এর মান হচ্ছে 1/2। দেয়ারফর cos theta is equals to cos π/3, তাই তো, কারণ cos 60 ডিগ্রির মান 1/2 হয়, তাহলে থিটা কত হয়ে যাবে, থিটা is equals to π/3। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের MCQ কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন। তাহলে অপশন হয়ে যাচ্ছে আমাদের এটা হবে সি। ওকে, অপশন সি হয়ে যাবে। তোমাদের ইংলিশ ভার্সন বইতে দেখবেন নাম্বারিংগুলো একটু চেঞ্জ হতে পারে, তো তোমরা কোশ্চেন্সটা দেখলে বুঝতে পারবে, তাই আমি কোশ্চেন্সটা লিখিয়েই তোমাদের আলটিমেটলি করে দিচ্ছি কোনে। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের এক্সারসাইজ 4B MCQ সেগমেন্টের সলিউশন, মানে যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা আসার চান্স আছে, তো আমি সেগুলোই জাস্ট তোমাদের সলভ করে দিলাম কোনে। আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। কোনো অঙ্কের যদি সলিউশন বা মানে প্রবলেম মানে যদি তোমাদের প্রবলেম থাকে বা ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো আমরা এবারে ইউনিট 4 এক্সারসাইজ 4B মার্কস 2 এর বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে আমি তোমাদের দেখো বোর্ডের আমরা ডান দিকে প্রথম 3টে অঙ্ক লিখে রেখেছি, এটা বেঙ্গলি ভার্সন বই অনুসারে নাম্বারিংটা করেছি। কি আছে 1 নম্বর অঙ্কটা বলছে x - 5/7 = y + 2/5 - 5 = z - 9/1 ও x - 5/2 = y - 10/2 = z - 9/4। বলছে সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। ঠিক একইভাবে ফ্রেন্ডস আমাদের এখানে দিয়ে দিয়েছে কি দেখো, বলছে x - 5/7 ওকে is equals to y + 2 by -5 is equals to z - 9/4
1, ঠিক আছে। তাহলে এটা 1 নং সরলরেখা, তাহলে এটাকে 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি আমরা, 2 মার্কসের এটা আমি ধরে করছি, ঠিক আছে। আর দ্বিতীয় সরলরেখাটা কত আছে, দেখো দ্বিতীয় সরলরেখাটা আছে হচ্ছে x minus 5 by 2, ওকে, is equals to y minus 10 by 2 is equals to z minus 9, ওকে, z minus 9 by minus 4। তো এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে, x minus 5 by 7 is equals to y plus 2 by minus 5 is equals to z minus 9 by 1। আর 2 নং সরলরেখাটা আছে x minus 5 by 2 is equals to y minus 10 by 2 is equals to z minus 9 by minus 4। তাহলে আমরা লিখতে পারি কি যে 1 নং সরলরেখার 1 নং সরলরেখার DRS, ঠিক আছে, DRS হলো কত হবে, এটা DRS টা পরিষ্কার বুঝতেই পারছো, 7 কমা দিয়ে -5 কমা দিয়ে 1, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা এখানে B1 টা লিখে দিতেই পারি, B1 ইজ ইকুয়ালস টু, তোমরা A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 এইভাবে করতে পারো, তো আমি এরকম ভাবে করছি, অসুবিধা নেই। তাহলে 7 I ক্যাপ মাইনাস 5 J ক্যাপ প্লাস K ক্যাপ, তো এটা হচ্ছে আমাদের B1 ভেক্টর, ওকে। এবার 2 নং সরলরেখার DRS কত হবে, DRS তোমরা বুঝতেই পারছো 2, 2, -4, 2, 2, -4। তাহলে এখানে B2 ভেক্টরটা কি হয়ে যাবে, B2 ভেক্টরটা হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 4k ক্যাপ। তাহলে আমরা এখানে অন্তর্ভুক্ত কোণটা যদি থিটা হয় তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং cos theta is equals to তোমরা পরিষ্কার জানো ফর্মুলা, b1 ডট b2 ডিভাইডেড বাই মডিউলাস অফ b1 মডিউলাস অফ b2, ক্লিয়ার এইটুকুনি। তাহলে b1 কত আছে, তোমরা আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি ক্যালকুলেশনটা, দেখো 7 × 2 দ্যাট ইজ 14, ওকে, ডাইরেক্ট করছি। তারপরে -5 × +2 দ্যাট ইজ কত হচ্ছে -10, ওকে, -10। আর এখানে 1 প্লাস 1 -4 দ্যাট ইজ -4 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই b1 মডিউলাসটা আমরা লিখে দিচ্ছি 7 স্কয়ার, ওকে, রুট ওভার 7 স্কয়ার প্লাস এটা কত হবে -5 স্কয়ার মাইনাস, আমি একটু ডাইরেক্ট করে দিচ্ছি, আমি আর লিখছি না এখানে, তোমরা একটু করে নেবে এখানে, ডাইরেক্ট আমি এখানে করে দিচ্ছি। তাহলে এখানটায় কত হবে, দেখো যে এখানটা হয়ে যাচ্ছে 7 স্কয়ার দ্যাট ইজ রুটের মধ্যেই রাখো এটা 49 প্লাস, ওকে, আর -5 স্কয়ার মানে হচ্ছে 25 প্লাস, আর 1 স্কয়ার মানে হচ্ছে একই হয়ে যাচ্ছে, ইন্টু এটা কত হবে 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 4 প্লাস 16, ক্যালকুলেশন করো এটা। তাহলে ওপরটা তো জিরোই হয়ে যাবে, কারণ দেখো 14 -10 -4 দ্যাট ইজ 14 0, আর নিচে কত হয়ে যাচ্ছে, নিচে যাই হোক না কেন দেখো 49 একে 50 50 50 60 70 রুট ওভার 75 ইন্টু, আর এখানে কত হবে 4 16 20 24 মানে রুট ওভার 24, যাই আসুক আমাদের রেজাল্টটা অলওয়েজ জিরোই হবে। তাহলে এখানে cos থিটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি এখানে করে দিচ্ছি, তাহলে এখানে সুতরাং cos থিটা আমরা লিখতেই পারি cos থিটা ইজ ইকুয়ালস টু 0, কত ডিগ্রি মান, 0 হচ্ছে π/2, cos π/2 এর মান হয় কত 0, তাই তো। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত হবে π/2। তাহলে এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণের মান, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়ালস টু π/2। কেমন, তো
সেম ভাবে আমরা দুইয়ের দাগের অঙ্কটা করব, তো আমি করছি না, তোমরা করে নেবে সেম ভাবে। তো আমরা দেখো এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, করে নিয়ে এসে তারপর ডিআরএস গুলো বের করে আমরা প্যারালাল ভেক্টরটা তৈরি করছি। তোমরা এই অঙ্কগুলো কিন্তু ডিআরএস বের করে তোমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারো, যেটা ইজ a1 প্লাস a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার, এইভাবে করতে পারো। আবার ডিআরএস বের করে তোমরা এই প্যারালাল ভেক্টরটা বানিয়েও তোমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করে তোমরা অঙ্কটা সলভ করতে পারো। তো যেভাবে খুশি তোমরা করতে পারো, কিন্তু রেজাল্ট তোমাদের সেম আসবে। তো আমি সেকেন্ডেরটা করছি না, তোমরা নিজেরা করে নেবে। যদি তোমাদের অসুবিধা তাহলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। 3 নম্বরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে এবি সরলরেখার কার্টেসীয় সমীকরণ দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে 3 নম্বরের অঙ্কটা বলেছে কি, যে এবি সরলরেখার কার্টেসীয় সমীকরণ 3 - x বাই 1, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু y plus 2 বাই -2 ইজ ইকুয়ালস টু আর z minus 5 বাই 4। বলছে এবি সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার ডিআরএস নির্ণয় করো। মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, যে এই সরলরেখাটা কি আগে দেখতে হবে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আছে কি নেই। আচ্ছা, এবি সরলরেখার সমীকরণটা কি আছে, দ্যাট ইজ 3 - x। তাহলে এটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিলে কি হবে, দ্যাট ইজ x - 3, নিচে -1টা নিয়ে চলে আসো, y plus 2 by -2 is equals to z minus 5 by 4। তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো। তো এবার দেখো যে এটা হচ্ছে এবি সরলরেখার ডিআরএস, এবি সরলরেখার সমীকরণ, কার্টেসীয় সমীকরণ। তাহলে এর ডিআরএস কত হবে, এর ডিআরএস বা ডিরেকশন রেশিওস কত হবে, এর ডিরেকশন রেশিওস হবে -1 -2 আর 4, তাই তো। এটা হচ্ছে এবি সরলরেখার ডিআরএস। তো তাহলে আমাদের যে সরলরেখাটা বলছে এই সরলরেখার প্যারালাল, যে সরলরেখাটার আমাকে ডিআরএস বের করতে বলছে, সেই সরলরেখাটা এই প্রদত্ত সরলরেখার সাথে সমান্তরাল। তাহলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের, যে যদি কোনো সরলরেখা অপর কোনো সরলরেখার সমান্তরাল হয়, তাহলে সেই সমান্তরাল সরলরেখার ডিআরএসটাই হবে নির্ণেয় সরলরেখার ডিআরএস। তাহলে এখানে যে প্রদত্ত সরলরেখার ডিআরএসটা আমরা দেখলাম বা পেলাম, তাই প্রদত্ত সরলরেখার ডিআরএসটাই হবে আমার নির্ণেয় সরলরেখার ডিআরএস, কারণ বলেছে তারা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা কি লিখব, সুতরাং নির্ণেয় সরলরেখাটি যা এবি সরলরেখার, এরকম লিখে নেবে কোণে, যা এবি সরলরেখার সমান্তরাল, তার ডিআরএস কত হবে, তার ডিআরএস হয়ে যাবে দ্যাট ইজ -1 -2, 4। তাহলে এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। তো আমরা পরের অঙ্কটা দেখবো, কোশ্চেন নাম্বার 4। তো অঙ্কটা কি আছে দেখো, এখানে বলেছে যে 1, 2, 3 বিন্দুগামী যে সরলরেখা x - 1/2 is equals to z minus y by 7 minus y by 3 is equals to minus z সরলরেখার সমান্তরাল তার কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো। খুবই ভালো একটা অঙ্ক। তো দেখো এখানে অলরেডি বলে দিয়েছে সরলরেখাটি কত বিন্দুগামী, বলছে সরলরেখাটি, তাহলে চারটা কি আছে, যে সরলরেখাটি বলছে সরলরেখাটি কত হচ্ছে 1, 2, 3 এত বিন্দুগামী। ওকে, তো আমাদের কার্টেসীয় সমীকরণ বের করতে গেলে দুটো জিনিস জানতে হয়, একটা হচ্ছে যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে সরলরেখাটা তার স্থানাঙ্ক, আর 2 নম্বর তার ডিআরএসটা। তো অলরেডি আমাদের সরলরেখাটা কত বিন্দুগামী হচ্ছে 1, 2, 3 বিন্দুগামী বলে দিয়েছে প্রশ্নে, তাই তো। এত বিন্দুগামী, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাকে জানতে হবে ডিআরএসটা কত এই সরলরেখাটা, যে সরলরেখাটা 1, 2, 3 বিন্দুগামী হচ্ছে। তো দেখো এখানে কি দিয়েছে,
বলছে যে এই ডিআরএসটা আমরা পাবো যে সরলরেখাটা আমাদের প্রদত্ত দিয়েছে, অর্থাৎ যার সাথে সমান্তরাল হচ্ছে। তাহলে এখানে কোন সরলরেখার সাথে সমান্তরাল হচ্ছে? দ্যাট ইজ এক্স মাইনাস 1/2 ইজ ইকুয়ালস টু 7 মাইনাস y/3 ইজ ইকুয়ালস টু মাইনাস জেড। ওকে, তো এটাকে আমরা একটু জেনারেল ফর্মে নিয়ে আসি। অর এক্স মাইনাস 1/2 ইজ ইকুয়ালস টু, এটা একটু ডাইরেক্ট করছি, দ্যাট ইজ ওয়াই মাইনাস 7, নিচে -1 আসলে -t হয়ে যাচ্ছে, আর এটাকে আমরা লিখতেই পারি জেড বাই -1 লিখতেই পারি এটা। ওকে, তাহলে দেখো আমরা এটা মানে কার্টেশিয়ান ফর্মে নিয়ে আসলাম যে গিভেন সরলরেখাটা আছে। তাহলে এটা হচ্ছে প্রদত্ত সরলরেখা। তাহলে প্রদত্ত, এখানে লিখে দাও যে প্রদত্ত সরলরেখার কার্তেশীয় সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর ডিআরএসটা কত হবে। সুতরাং ডিআরএস কত হবে? পরিষ্কার বুঝতেই পারছো, 2 কমা দিয়ে -3 কমা দিয়ে -1। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে লিখবো কি যে সুতরাং নির্ণেয় সরলরেখাটি প্রদত্ত সরলরেখাটির সমান্তরাল হওয়ায় প্রদত্ত সরলরেখাটির দেখো সমান্তরাল বলেছে, তাই তো, সমান্তরাল বা প্যারালাল হওয়ায় তাদের দিক অনুপাত বা ডিআরএস সমান হবে। ঠিক আছে, তাদের দিক অনুপাত সমান হবে। সুতরাং বলা যায় যে তার কার্তেশীয় সমীকরণ কি হবে। সুতরাং নির্ণেয় সরলরেখাটির কার্তেশীয় সমীকরণ হবে কি হবে? দ্যাট ইজ x মাইনাস x1, এখানে x1 কত? দ্যাট ইজ 1 বাই a কত? এখানে a হবে হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 কত হচ্ছে 2 বাই ইয়ে কত আছে b হচ্ছে -3 ইজ ইকুয়ালস টু z মাইনাস z1 কত? এখানে 3 বাই এখানে আমাদের c1 কত? c কত হচ্ছে -1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ। ওকে, যা প্রদত্ত সরলরেখাটির সাথে সমান্তরাল হচ্ছে। দ্যাট ইজ x minus 1/2 is equals to y minus 2 by 3 is equals to z minus 3 by -1। ওকে, তো পরের অঙ্কটা দেখো আমাদের কি আছে। পরের অঙ্কটা আমি করছি না, সেম ভাবে করতে হবে, এটা জাস্ট আমি আর করছি না। তো এটা সিম্পলি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, এটা নেই, তো এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেবো। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো, তাহলে 2 যদি কমন নাও তাহলে এটা হবে হচ্ছে x মাইনাস x মাইনাস 3/2 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তারপরে আছে 6 মাইনাস y/3, তাহলে এটাকে আমরা মাইনাসটা কমন নিয়ে তাহলে এটা y মাইনাস 6/-3। ওকে, ইজ ইকুয়ালস টু এখান থেকে 7 কমন নাও, তাহলে 7 যদি কমন নিই তাহলে এটা হবে হচ্ছে z মাইনাস কত হবে 3/7 ডিভাইডেড বাই 14। এবার এটাকে নিচে নামিয়ে দাও, তাহলে এটা হবে হচ্ছে x মাইনাস 3/2 ডিভাইডেড বাই 4/2 মানে হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু y মাইনাস 6/-3 ইজ ইকুয়ালস টু 7টা নিচে নামলে তাহলে z মাইনাস
3/7/2। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তো এখান থেকে আমরা ডিআরএসটা পেয়ে যাব। ডিআরএসটা কত এখান থেকে দেখো, ডিআরএসটা হবে হচ্ছে -2 2 -3 আর 2। তাহলে আমরা অলরেডি বিন্দুটা কত বিন্দুগামী হচ্ছে 1,2,3 বিন্দুগামী। তাহলে সরলরেখাটার কার্টেসীয় সমীকরণ হবে x - 1/2 ইজিক্যালস টু y - 2/-3 আর z - 3/2। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 5 দাগের অঙ্কের সলিউশন। তো আমি করছি না, তো তোমরা নিজেরা করে নেবে, সেম ভাবে সেম লেখা হবে, কোনো আলাদা কিছু নেই এখানে। ওকে, যদি অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। তো অঙ্কটা আমি লিখছি না, তোমরা ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে বলছে কি দেখো, যে x - 1/-3 ইজিক্যালস টু y - 2/2 ল্যামডা ইজিক্যালস টু z - 3/2 এবং x - 1/3 ল্যামডা ইজিক্যালস টু y - 1/1 ইজিক্যালস টু z - 6/-5 সরলরেখা দুটির পরস্পরের উপর লম্ব হলে ল্যামডার মান কত হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, যদি দুটো সরলরেখা পরস্পর লম্ব হয় তার শর্তটা কি আছে, তখন a1 a2 অর্থাৎ তাদের ডিআরএস গুলোর সমষ্টি গুণফলের সমষ্টি শূন্য হয়। দ্যাট ইজ a1 a2 b1 b2 প্লাস c1 c2 ইজিক্যালস টু 0 হবে। কখন? যখন সরলরেখা দুটি পরস্পরের সাথে লম্ব হবে। তাহলে এখানে কি আছে, দ্যাট ইজ x - 1/-3। ঠিক আছে, x - 1/-3 y - 2/2 ল্যামডা is equals to z - 3 by কত হবে এটা 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডিআরএস গুলো কত পাচ্ছি দেখো, ডিআরএস কত হবে -3 কমা দিয়ে 2 ল্যামডা কমা দিয়ে 2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর দ্বিতীয় সরলরেখাটা কি আছে, দ্যাট ইজ x - 1/3 ল্যামডা is equals to y - 1/1 is equals to z - 6/-5। তাহলে এর ডিআরএস টা কত হবে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, দ্যাট ইজ 3 ল্যামডা ওকে, কমা দিয়ে 1 কমা দিয়ে -5। তার মানে এটা হচ্ছে a1 b1 c1 a2 b2 c2। ওকে, তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যখন a1 a2, এটা লিখে নেবে তোমরা, আমি আর লিখছি না ওখানে, তাহলে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। তাহলে a1 a2 মানে হচ্ছে -3 ইন্টু 3 ল্যামডা, তার মানে হচ্ছে -9 ল্যামডা। ওকে, তাহলে 2 ল্যামডা ইন্টু 1 দ্যাট ইজ +2 ল্যামডা আর 2 ইন্টু মাইনাস দ্যাট ইজ -10 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এটা কত হবে 7 ল্যামডা ইজ ইকুয়ালস টু 10 or ল্যামডা ইজ ইকুয়ালস টু -10/7। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ল্যামডার নির্ণেয় মান, দ্যাট ইজ -10/7। তাহলে এখান থেকে সিম্পল আমরা দুটো সরলরেখার ডিআরএসটা বের করব আর ডিআরএস গুলোর গুণফলের সমষ্টি সমান 0, কারণ পরিষ্কার বলে দিচ্ছে যে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে, তখন ল্যামডার মানটা কত হবে। তা লম্ব তখনই হয় যখন এই শর্তটা ফুলফিল করে, অর্থাৎ এদের ডিআরএস গুলোর গুণফলের সমষ্টিটা শূন্য হবে। তাহলে এটা হচ্ছে a1, এটা a2, এটা b1 b2 আর c1 c2, এদের গুণফলের সমষ্টি শূন্য, তাহলে ল্যামডা -10/7। ঠিক আছে, তো পরের অঙ্কটা কি বলছে দেখো, যে কোশ্চেন নাম্বার 7, যে প্রমাণ করো যে x - 5/7 ইজ ইকুয়ালস টু y + 2/-5 ইজ ইকুয়ালস টু z/1 এবং x/1 ইজ ইকুয়ালস টু y/2 ইজ ইকুয়ালস টু z/3 সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব। তাহলে লম্ব তখনই হবে যখন আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করবে। তাহলে আমরা দুটো সরলরেখার ডিআরএসটা দেখবো কত আছে। তাহলে এটার আছে হচ্ছে x - 5/7 x - 5/7 ইজ ইকুয়ালস টু y plus 2/-5 is equals to z/1। ঠিক আছে, তাহলে এটা ডিআরএস তোমরা পরিষ্কার বুঝতে পারছো, 7, -5, 1 এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর দ্বিতীয়টা কত আছে, x/1 is equals to y/2 is equals to z/3। ওকে, z/3, তাহলে এখানে কত হবে 1, 2, 3। এবার দেখো এদের গুণফলটা 0 হচ্ছে কিনা। তাহলে 7 ইন্টু 1 কত হচ্ছে 7 প্লাস, তাহলে -5 ইন্টু 10, তাহলে এটা হবে -10 হয়ে যাচ্ছে, -10 আর 1, 3 দ্যাট ইজ +3। তাহলে কত হচ্ছে 10 - 10 ইজ ইকুয়াল টু 0। যেহেতু এদের
এদের কি আছে যে দিক অনুপাত সমূহের গুণফলের সমষ্টি শূন্য, তাই সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। তো আমাকে এখানে 0 নিয়ে আসতে হবে, অর্থাৎ এই দিক অনুপাত সমূহের গুণফলের সমষ্টিটা শূন্য দেখাতে পারলেই আমরা প্রমাণ করতে পারবো সরলরেখা দুটি পরস্পর লম্ব। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা মার্কস 2 এর আমাদের লাস্ট অঙ্কের সমাধান। ওকে, আশা রাখি তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছো, শিখতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। আর যদি সেরকম তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল হলে অবশ্যই আমাকে জানাবে, আর চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। ওকে, তো এরপরে আমরা 4 মার্কস সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথম অঙ্কটা রয়েছে। এখানে দুটো সরলরেখা, তো দুটো সরলরেখা এরকম ভেক্টর ফর্মে দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে কি বলছে, যে প্রশ্ন করেছে যে এই সরলরেখা দুটি যদি এরকম ভেক্টর ফর্মে থাকে তাহলে তাদের অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে আমাকে। ঠিক আছে, তো একদম ইজি অঙ্কটা, তো আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো এখানে দেখো যে আমরা যদি দুটো সরলরেখাকে এরকম কম্পেয়ার করি, আমি বেসিক থেকে তোমাদের বলে দিচ্ছি। ধরে নাও এখানে এরকম আছে যে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু, আমরা r1 ধরছি, ঠিক আছে, r1 ভেক্টর ইজ ইকুয়ালস টু a1 প্লাস ল্যামডা ধরছি আমি, ল্যামডা1 b1 ভেক্টর। ওকে, আর এটা হচ্ছে r2 ভেক্টর, ভালো করে বুঝবে, r2 ভেক্টর ইজ ইকুয়ালস টু, তো যদি আমরা এরকম কম্পেয়ার করি প্লাস ল্যামডা2 অথবা তোমরা টি ড্যাশ ধরতে পারো, এটা হচ্ছে b2 ভেক্টর। ঠিক আছে, তো এবার যদি এই দুটো সরলরেখা এরকম ভেক্টর ফর্মে থাকে তাহলে তাদের অন্তর্গত কোণ যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, তোমরা পরিষ্কার জানো, cos থিটা ইজ ইকুয়ালস টু b1 ভেক্টর ডট b2 ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ b1 অ্যান্ড মডিউলাস অফ b2। এটা তোমরা প্রত্যেকেই জানো, এই সূত্রটা ধরে আমরা এর আগের অঙ্কগুলো করলাম। তো এখানে দেখো আমাদের এখানে দিয়ে দিয়েছে কি, যে দুটো সরলরেখার ভেক্টর ফর্মে দিয়ে দিয়েছে। যদি প্রথম সরলরেখাটাকে আমরা প্রথমটার সাথে কম্পেয়ার করি তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে আমি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা আর এটা হচ্ছে 2 নং সরলরেখা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি, যে 1 নং সরলরেখাটি 1 নং সরল রেখাটি, জাস্ট ল্যাঙ্গুয়েজটা তোমার ঠিকঠাক লিখবে, সরলরেখাটি এখানে লিখে নেওয়া হচ্ছে ধরি 1 নং সরলরেখাটি এখানে লিখছি হচ্ছে b1 ইজ ইকুয়ালস টু, আমরা ধরছি হচ্ছে b1 ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ b1 ভেক্টরের সাথে সমান্তরাল, ভেক্টরের সাথে এরকম লিখে নেবে, কোনে ভেক্টরের সাথে সমান্তরাল। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ঠিক একইভাবে আমরা লিখবো কি, যে 2 নং সরল রেখাটি এটা হচ্ছে b2। ঠিক আছে, b2 ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে এটা দেখো, যদি আমরা 2 নং সরলরেখাটাকে এটার সাথে কম্পেয়ার করি তাহলে b2 এর জায়গায় কি আছে, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, তাহলে b2 কত হবে, দ্যাট ইজ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ওকে, ভেক্টরের সাথে সমান্তরাল। ওকে, তাহলে সূত্র কি, যদি এবার লিখব কি, যে তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে এরকম লিখে নেবে। জাস্ট আমি একটা অঙ্কের ক্ষেত্রে এরকম লিখে দিচ্ছি, পরের অঙ্কে আমি আর লিখছি না, ডাইরেক্ট করে দেবো ওখানে। ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে, মানে এখানে তাদের বলতে সরল রেখা দুটির, ওকে, সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা কি পাবো, দ্যাট ইজ cos থিটা
ইজ ইকুয়ালস টু কস থিটা ইজ ইকুয়ালস টু, এখানে লিখে দাও b1 ভেক্টর ডট b2 ভেক্টর ডিভাইডেড বাই b1, এটাকে মডের মধ্যে থাকবে অ্যান্ড b2 এটা মডের মধ্যে থাকবে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ওকে, তো এবার আমরা b1 এবং b2 মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে b1 এখানে কত আছে? b1 এখানে আছে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। ওকে, এইটুখানি ক্লিয়ার? ডট b2 কত আছে তোমরা দেখতে পাচ্ছ 3i ক্যাপ, 3i ক্যাপ প্লাস কত আছে 2 j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার? হোল ডিভাইডেড বাই b1 এর মড ভ্যালু, তাহলে এখানে লিখবো হচ্ছে মডুলাস অফ দ্যাট ইজ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আবার মড b2 এর মড কত আছে দ্যাট ইজ 3 স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? দেখো b1 এর মানটা আমরা পুট করেছি i ক্যাপ 2 j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর b2 এর জায়গায় আমরা বসিয়েছি 3i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবারে মডুলাস অফ b1 কত হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মডুলাস অফ b2 কত হবে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ওকে, তো এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে দেখো 1 আর এখানে 3 দ্যাট ইজ 3 প্লাস 4। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? প্লাস 2 ইন্টু 6 দ্যাট ইজ 12। ওকে, ডিভাইডেড বাই এটা কত হবে 2 এর 4, 4 এ 8 9, তাই তো? তাহলে এটা হচ্ছে 3 ডট, আর এখানে 3 3 এর কত হচ্ছে 9, 9 এ 8 4 এ 13, 13 আর 36 এ কত হচ্ছে 49, তাহলে মড হচ্ছে 7। ঠিক আছে, মানে রুট ওভার 49 ইজ ইকুয়ালস টু 7। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো উপরে 4 4 এ 16 19, তাই তো? তাহলে 19 আর নিচে কত হচ্ছে 3 সাথে 21। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাকে থিটার মানটা বের করতে বলছে, সুতরাং আমি এখানে পাশে করে দিচ্ছি। সুতরাং কত লিখবো? cos থিটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 19/21, দেয়ারফর থিটা ইজ ইকুয়ালস টু কত হবে cos ইনভার্স, একটা ব্র্যাকেট দিয়ে লেখা হচ্ছে 19/21। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 4 মার্কসের কোশ্চেন নাম্বার 1 এর সলিউশন। তো থিটার মানটা হবে বা সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হবে cos ইনভার্স 19/21। তো এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো সলভ করব। ওকে, তো পরের অঙ্কটা আমি আর করছি না, পরের অঙ্কটা সেম ভাবে করতে হবে। তো পরের অঙ্কটা একদম সেম স্ট্রাকচারিক্যালি করতে হবে, তো আমি করছি না। এটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে বা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যদি তোমাদের সেরকম কোনো অসুবিধা হয় সেম অ্যাজ কোশ্চেন নাম্বার, একদম সেম ভাবে করতে হবে, সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 1। তাই তোমরা এই অঙ্কটা নিজেরা করবে। যদি সেরকম অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। একদম সেম ভাবে আমরা যেভাবে কোশ্চেন নাম্বার 1টা সলভ করেছি ঠিক সেইভাবেই আমরা কোশ্চেন নাম্বার 2টা সলভ করব। যা লিখিয়েছি যেভাবে লিখিয়েছি ঠিক সেইভাবেই আমরা কিন্তু অঙ্কটা সলভ করব। ওকে, তাই আশা রাখি তোমাদের অসুবিধা হবে না। যদি সেরকম অসুবিধা হয় ক্যালকুলেশনে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ 4 মার্কসের কোশ্চেন নাম্বার 3। তো অঙ্কটা এখানে কি দেখো যে দুটো সরলরেখা এরকম কার্টেসিয়ান ফর্মে দিয়ে দিয়েছে, দুটো সরলরেখা এরকম কার্টেসিয়ান ফর্মে দিয়ে দিয়েছে। আমাদের বের করতে হবে যে এই দুটো সরলরেখার অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণটা কত হবে। ঠিক আগের যে দুটো অঙ্ক আমরা দেখলাম 4 মার্কসে, দুটো অঙ্কে সরলরেখা দুটি ভেক্টর ফর্মে ছিল। তো এবারে 3 আর 4 এই দুটো অঙ্ক পরস্পর কার্টেসিয়ান ফর্মে দিয়ে দিয়েছে বা কার্টেসীয় আকারে দিয়ে দিয়েছে। তো আমাদের সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ বের করতে হবে বা থিটার মানটা আমাকে বের করতে হবে। তো একটা জিনিস দেখো যে এরকম যখন কার্টেসিয়ান ফর্মে অঙ্কটা দিয়ে দেবে তখন আমরা দুটো ভাবে করতে পারি। হয় আমরা এখান থেকে দুটোর ক্ষেত্রে মানে দিক অনুপাতগুলো বের করব, দিক অনুপাতগুলো বের করে ডাইরেক্ট আমরা cos থিটার মানটা বের করতে পারি, অথবা আমরা দিক অনুপাতগুলো দিয়ে এই সরলরেখার দুটো যে ভেক্টরের সাথে সমান্তরাল সেই সমান্তরাল ভেক্টরটা বের করেও আমরা cos থিটা ইজ ইকুয়ালস টু b1 ডট b2 ইজ ডিভাইডেড বাই মডুলাস অফ b1 মডুলাস অফ b2 আকারে করতে পারি। তো সবথেকে ইজিয়েস্ট টেকনিকটা হবে ডাইরেক্ট আমরা সরলরেখা দুটোর ডিআরএসটা বের করব। ডিআরএসটা বের করে আমরা একটা সূত্র অলরেডি পড়েছি যে দেখো যে cos থিটা ইজ ইকুয়ালস টু, ভালো করে বুঝবে, cos থিটা ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ a1 a2, অর্থাৎ দুটো সরলরেখার দিক অনুপাতগুলোর সমষ্টি, দ্যাট ইজ a1 গুণফলের সমষ্টি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, ডিভাইডেড বাই
root over a1 square plus b1 square plus c1 square into root over a2 square plus b2 square plus c2 square। এইটুখানি ক্লিয়ার? তো এই সূত্রটা ধরে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারি, ঠিক আছে? অথবা তোমরা দুটো সরলরেখার ডিআরএস বের করবে, ডিআরএস দিয়েই তো আমরা কি জানি, ডিআরএস প্রথম সরলরেখার ডিআরএস কি তোমরা দেখতে পাচ্ছ 3 5 4, ঠিক আছে? তাহলে 3 5 4 দিয়ে আমরা সমান্তরাল ভেক্টরটা তৈরি করতেই পারি, দ্যাট ইজ b1 ভেক্টর। তো আমি ধরে নিচ্ছি যে প্রথম সরলরেখাটা এই b1 ভেক্টরের সাথে সমান্তরাল, তাহলে এই সমান্তরাল সরলরেখাটার পজিশন ভেক্টরটা কি হবে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এইভাবেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? দ্যাট ইজ 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ, 5j ক্যাপ আমরা দুভাবেই অঙ্কটা করতে পারি প্লাস 4k ক্যাপ। আবার দেখো দ্বিতীয় সরলরেখাটার ডিআরএস কত হবে 1, 1, 2। এবার এই ডিআরএস দিয়েই আমরা বের করতে পারবো দ্বিতীয় সরলরেখাটা যে ভেক্টরের সাথে সমান্তরাল। তো আমি ধরে নিচ্ছি দ্বিতীয় সরলরেখাটা b2 ভেক্টরের সাথে সমান্তরাল, তাহলে তার পজিশন ভেক্টরটা কি হবে দ্যাট ইজ i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এবার তোমরা সূত্রটা কি হয়ে যাবে, তখন তোমাদের সূত্রটা হয়ে যাবে that is cos theta is equals to b1 vector dot b2 vector divided by modulus of b1 modulus of b2। এইটুখানি ক্লিয়ার? তো দুভাবেই কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারি। তো আমি প্রথমটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ এটা দিয়ে আমরা অলরেডি বেশ কয়েকটা অঙ্ক সলভ করেছি, তাই তো? তো আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম যে আমরা কিন্তু দুভাবেই অঙ্কটা সলভ করতে পারবো। তো অলরেডি আমরা এই জিনিসটা বা এই সূত্রটা ধরে অঙ্কটা করেছি, আমরা এই সূত্র ধরে অঙ্কটা আমি এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে কি আছে দেখো, যে এখানে আমাদের প্রথমে কি বের করতে হবে ডিআরএস। তাহলে কি লিখবো, যে প্রথম সরল রেখাটির ডিআরএস বা দিক অনুপাত, ঠিক আছে? দিক অনুপাত সমূহ বা ডিআরএস কি হয়ে যাবে, তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ কত হবে 3, 5, 4, 3, 5, 4। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তারপরে দ্বিতীয় সরল রেখাটির দিক অনুপাত সমূহ কত হবে, পরিষ্কার দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ 1, 1, 2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে 1, 1, 2। ওকে, সুতরাং সরলরেখা দুটির, এবার কি লিখবো, যে সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে cos theta is equals to, cos theta কি হয়ে যাবে, cos theta is equals to a1 a2 plus b1 b2 plus c1 c2 divided by modulus of a1 square plus, তোমরা পরীক্ষায় মানে সূত্রটা লিখেই করবে কারণ এটা 4 মার্কসের অঙ্ক, তাই লিখেই করবে c1 square that is a2 square plus b2 square plus c2 square। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার আমরা করব কি দেখো, যে a1 a2 আমি ডাইরেক্ট করে দিচ্ছি, a1 a2 মানে পরিষ্কার দেখতে পাচ্ছ এটা a1 এটা a2 এটা b1 এটা b2 এটা c1 এটা c2, তাহলে 3 ওকে 3, তাহলে এটা হয়ে গেল 3, ভালো করে বুঝবে, প্লাস b1 b2 দ্যাট ইজ 5 ওকে 5 প্লাস 5 প্লাস c1 c2 দ্যাট ইজ 8 ওকে ডিভাইডেড বাই রুট ওভার, দেখো কত হয় a1 b1 c1, তাহলে 3 এর স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস 5 এর স্কয়ার 25 প্লাস তারপরে কত আছে 4 এর স্কয়ার হচ্ছে 16, ঠিক আছে, ইনটু রুট ওভার এটা কত হবে 1 এর স্কয়ার 1 এর স্কয়ার 1 2 এর স্কয়ার হচ্ছে 4। এবার ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো, 3 আর 5 এ 8 8 এ 16, ঠিক আছে 16। আর নিচে কত হচ্ছে দেখো 25 আর 9 কত হচ্ছে, 25 আর 9 হচ্ছে তোমরা পাচ্ছ হচ্ছে 34, 34 আর 16 হচ্ছে 50, তার মানে হচ্ছে রুট ওভার 50, ওকে রুট ওভার 50। আর এটা কত হচ্ছে 4 1 এ 5 1 এ 6, তাহলে রুট ওভার 6। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ঠিক করলাম আমি, দেখো এটা 4 1 এ 5 1 এ 6, তাহলে রুট ওভার 6, আর এখানে হচ্ছে
25 আর 9 হচ্ছে 34, 34 আর 16 হয়ে যাচ্ছে 50, তাহলে রুট ওভার কত হচ্ছে 50। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি, দেখো এখানে 16 বাই রুট ওভার 50 আর 6 গুণ করলে কত হচ্ছে 5 6 30, 300। ওকে, 300। তো এবার যদি এটাকে 300টাকে রুট থেকে বের করি তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো 16 বাই 10 রুট ওভার 3। কেন? কারণ 100 ইন্টু 3 আর 100 বর্গমূল হচ্ছে 10, তাহলে 10 রুট ওভার 3। ওকে, এবার এটাকে কাটাকুটি করো, 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 8 বাই 5 রুট ওভার 3। ওকে, 8 বাই 5 রুট ওভার 3। তো অ্যান্সারটা একটু দেখে নাও তোমরা কেমন আছে। তো এটা বেসিক্যালি আমাদের অ্যান্সারটা হবে। তাহলে সুতরাং cos theta ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 8 বাই 5 রুট ওভার 3, 8 বাই 5 রুট ওভার 3। দেয়ারফর থিটা কত হয়ে যাচ্ছে? থিটা হয়ে যাচ্ছে cos ইনভার্স ব্র্যাকেট 8 বাই 5 রুট ওভার 3। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের মান। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো ঠিক পরের অঙ্কটাও কিন্তু আমরা সেম ভাবে করব, একদম সেম প্রসিডিওর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 এর যে অঙ্কটা আছে, কোশ্চেন নাম্বার 4 যে অঙ্কটা রয়েছে এটাও কিন্তু আমরা সেম ভাবে করব, সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, অর্থাৎ আমরা 4 দাগের অঙ্কটাও কিন্তু সেম ভাবে করব, কোনো আলাদা কিচ্ছু নেই, কিছু লেখালেখি দরকার নেই। সেম ভাবে যেভাবে আমরা 3 নম্বরের অঙ্কটা করেছি ঠিক সেইভাবেই আমরা 4 দাগের অঙ্কটা করব কোণে। তার আগে দেখে নেবে একটা জিনিস, যে এই ইকুয়েশন দুটো মানে কার্টেসিয়ান ফর্মে যে ইকুয়েশনগুলো দিয়ে দিয়েছে সরলরেখা দুটোর, সেই ইকুয়েশন বা সমীকরণ দুটো কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে বা জেনারেল ফর্মে আছে। হোয়াট আই মিন, আমি বলতে চাইছি আমাদের দেখতে হবে যে ইকুয়েশনটা এরকম ফর্মে আছে নাকি, দ্যাট ইজ x মাইনাস x1 বাই a ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b ইজ ইকুয়ালস টু z মাইনাস z1 বাই c। অর্থাৎ এরকম আকারে আছে কিনা, যদি এরকম আকারে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি এরকম আকারে না থাকে তাহলে আমাদের কিন্তু এই আকারে বা এই স্ট্যান্ডার্ড ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। তারপর আমরা সেই ইকুয়েশন দুটোর থেকে ডিআরএসটা বের করবো, ডিআরএস বের করে তারপর যেটা করলাম আমি সেম ভাবে আমরা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণটা ডিটারমাইন করতে পারবো। ওকে, তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তো 4 দাগের অঙ্কটা তোমরা করে নেবে, হোমওয়ার্ক থাকবে বাড়িতে। আর যদি সেরকম অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ওকে, তো আমরা পরের অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে, দেখো যে এখানে আমরা 5 থেকে 8 অবধি, ঠিক আছে, 5 থেকে 8 অবধি আমি কিন্তু বেঙ্গলি ভার্সনের বইয়ের কথা বলছি। ঠিক আছে, 5 থেকে 8 পর্যন্ত আমরা যে কটা অঙ্ক করব, তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সরলরেখা দুটো ডিআরএস দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, প্রত্যেকটা সরলরেখার আমাদের ডিআরএস প্রদত্ত আছে বা গিভেন আছে। তো সেই ডিআরএস থেকে আমাকে বলছে সরলরেখা দুটোর অন্তর্বর্তী কোণটা কত হবে, আমাকে থিটার মানটা বের করতে হবে। খুব ভালো করে বুঝবে। আমি কিন্তু এই অঙ্কগুলো দুভাবে করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই সামথিং করে করতে পারি, অথবা এই সরলরেখা দুটোর ডিআরএস দিয়ে আমরা সমান্তরাল সরলরেখা দুটো বের করতে পারি। তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করব cos থিটা b1 b2 ডিভাইডেড বাই মডুলাস b1 মডুলাস b2, এইভাবে করতে পারি। তো আমরা ডাইরেক্ট আমি জাস্ট একটা অঙ্কর মধ্য দিয়ে প্রসেস অলরেডি আমরা আগের যে অঙ্কটা করলাম, তো সেখানে আমরা ডিআরএস দিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে a1 a2 b1 b2। তো আমি এবারে b1 b2 দিয়ে অঙ্কটা করছি। ঠিক আছে, কিভাবে লিখবো দেখো, ভালো করে বুঝবে। তো এখানে আমরা লিখবো কি, যে প্রথম সরলরেখাটি বা লিখবো কি, যে সরলরেখা দুটি যথাক্রমে এইভাবে কিন্তু আমরা লিখে করব, মানে আমরা প্যারালাল ভেক্টরটাকে বানাবো। ঠিক আছে, যথাক্রমে এখানে লেখা হচ্ছে b1 ভেক্টর। b1 ভেক্টরটা কি, b1 ভেক্টরটা হচ্ছে প্রথম সরলরেখার সাথে সমান্তরাল, অর্থাৎ যে সরলরেখার সমান্তরাল সেটা হচ্ছে তোমাদের হচ্ছে b1 ভেক্টর। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, ডিআরএস দিয়ে তৈরি হবে, দ্যাট ইজ 12 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ
প্লাস 13 কে ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা B1 ভেক্টর যথাক্রমে এবং B2 ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 3 I ক্যাপ প্লাস 4 J ক্যাপ মাইনাস 5 K ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। সাথে সমান্তরাল, যথাক্রমে B1 এবং B2 ভেক্টরের সাথে সমান্তরাল, ঠিক আছে। অর্থাৎ প্রথম সরলরেখাটা B1 ভেক্টরের সাথে সমান্তরাল, দ্বিতীয় সরলরেখাটা B2 ভেক্টরের সাথে সমান্তরাল, এখানে লিখে দেবে ভেক্টরের সাথে। কেউ যদি এইভাবে অঙ্কটা করে তাহলে কিন্তু লেখাটা এইভাবে করতে হবে, ঠিক আছে। ভেক্টরের সাথে সমান্তরাল, বেশি কিছু লিখতে হবে না, আমি যা লিখিয়ে দিচ্ছি তোমরা ততটুকুই লিখবে ওখানে, ওকে। আশা রাখি সঠিক হবে লেখাটা, ভেক্টরের সাথে সমান্তরাল। সুতরাং তাদের এবার লিখব কি, যে সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ থিটা হলে আমরা পাই cos থিটা is equals to, cos theta কি হয়ে যাবে, is equals to B1 vector dot B2 vector divided by modulus of B1 modulus of B2, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবারে B1 টা কত আছে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, আমি লিখছি না কোনে, তাহলে দেখো 12 আর 3 কত হচ্ছে 36, আমি ডাইরেক্ট করছি, তোমরা লিখে করবে একটু এখানে 36 minus 5 4 minus 20, ওকে। আর এখানে 13 আর মাইনাস 5 কত হচ্ছে -65, ওকে, -65 ডিভাইডেড বাই মডিউলাস অফ, যোগ করলে কত হচ্ছে 12 স্কয়ার মানে হচ্ছে 144, ভালো করে বুঝবে, প্লাস 12 স্কয়ার 144, -5 স্কয়ার মানে হচ্ছে 25, প্লাস এটা কত হবে 13 স্কয়ার মানে হচ্ছে 169 ইনটু, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কত আছে দেখো, 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে 16, প্লাস আর -5 স্কয়ার মানে হচ্ছে 25। ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 36 মাইনাস কত হচ্ছে 85, ওকে। 85 ডিভাইড বাই রুট সাইনের মধ্যে দেখো 169, আর তাহলে দেখো যে 25 আর 144 হচ্ছে 169, তাহলে 169 ইন্টু 2 করলে কত হচ্ছে, কারণ 144 আর 25 যোগ করলে হচ্ছে 169, 169 প্লাস 169 মানে হচ্ছে 8, 6 দিয়ে 12, 13, 3 হাতে 1, 2 একে 2 একে 3, 338, তাহলে রুট ওভার 338। আবার এখানে রুটের মধ্যে দেখো 25 আর 16 কত হচ্ছে, 25 আর 16 হচ্ছে 41, 41 আর রুট ওভার 41 আর 9 হচ্ছে 50 হয়ে যাচ্ছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এবার কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, যে উপরে নেগেটিভ টার্ম হচ্ছে মাইনাস, তাহলে এখানে 6, এটা হচ্ছে 4, 9 হাতে 1 4 5 মানে 59, তাই তো 59 বাই, এবার এটাকে যদি তোমরা গুণ করো অ্যান্সারটা একটু দেখে নাও তোমরা কত আছে। তো এখানে বেসিক্যালি যে আমাদের নেগেটিভ তো আছে ডেফিনেটলি -59, ঠিক আছে। 59 না 49 হবে একটু দেখো তো, যে 6 আর এখানে কত হচ্ছে 3 একে 4, তাহলে এটা 4 হবে, ঠিক আছে। 59 না এটা 4, 49 হবে, 49। আর নিচে কত হচ্ছে দেখো 338 কে 50 দিয়ে গুণ করলে, 338 কে 50 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে এটা, তো এবার দেখো যে 338 কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে রুট ওভার 16900, ওকে 16900। এবার 16900 মানে কত হয় 130, তাহলে -49 বাই 130, ওকে। তাই আমাকে থিটার মানটা বের করতে বলছে, সুতরাং cos থিটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে -49 বাই রুট থাকছে না কারণ এটা রুট বর্গমূল, তাহলে এটা হচ্ছে 130, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস cos ইনভার্স, ঠিক আছে, cos ইনভার্স ব্র্যাকেট -49 বাই 130,
0। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু অন্তর্বর্তী কোণ দুটো সরলরেখার। তো এইভাবে কিন্তু আমরা বাকি অঙ্কগুলো করব। তাই আমি বাকি অঙ্কগুলো করছি না, তোমরা নিজেরা করে নেবে। যদি তোমাদের কোনো অঙ্কে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, ওকে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা রাখি তোমাদের খুব হেল্পফুল হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো এবারে আমরা ফ্রেন্ডস 5 মার্কসের বা দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো সমাধান করব। তো প্রত্যেকটা অঙ্ক আমি যে কটা করাবো তোমাদের 5 মার্কসের, প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবে। যদি কোনো রকম তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আর কোনো অঙ্কের সলিউশন নিয়ে ডাউট বা কোয়ারিজ হলে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আমাদের এখানে দীর্ঘ উত্তরধর্মী 5 মার্কসের প্রথম অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। অঙ্কটা কি আছে বলছে, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ হলে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে হলে ওই বিন্দুগামী যে সরলরেখা 2x minus 1/4 is equals to 3y plus 5/2 is equals to 2 minus z/3 ও x by minus 3 y/2 is equals to z/5 সরলরেখা দ্বয়ের ওপর লম্ব তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। খুব ভালো একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, তাই ভালো করে তোমরা অঙ্কটাকে বোঝো, ঠিক আছে। তাহলে বলছে যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর মানে সরলরেখাটা যে বিন্দু দিয়ে যাচ্ছে, ধরে নাও এরকম হচ্ছে সরলরেখাটা, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে নির্ণেয় সরলরেখা। তাহলে এই সরলরেখাটা ধরে নাও এখান থেকে একটা বিন্দু, যে বিন্দুটার অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে হচ্ছে -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ এই সরলরেখাটা যে বিন্দুগামী হচ্ছে তার অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কি হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, -1, 2, কত হবে 1, ওকে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -1, 2, 1, ওকে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কি লিখবো, যে লিখবো কি, যে নির্ণেয় সরলরেখাটি ধরি, নির্ণেয় সরলরেখাটি সরলরেখাটির আমাকে দেখো যে বিন্দুটা তো আমি জানি যে বিন্দু দিয়ে যাচ্ছে, আমাকে ডিআরএস বের করতে হবে। দিক অনুপাত গুলি হলো আমাকে তো যে সরলরেখাটার ভেক্টর সমীকরণ বের করতে হবে তার আমাকে তো জানতে হবে দিক অনুপাত। তো দিক অনুপাত তো আমি জানি না, কিন্তু সরলরেখাটা যে বিন্দুগামী হচ্ছে, আমাকে বেসিক্যালি একটা সরলরেখার ভেক্টর সমীকরণ পেতে গেলে কি জানতে হয়, আমাকে জানতে হয় তার দিক অনুপাত, দ্যাট ইজ a, b, c জানতে হয়। আর যে বিন্দুটা দিয়ে পাস করছে, দ্যাট ইজ x1, y1, z1, অর্থাৎ এই দুটো জিনিস যদি আমি জানি তাহলে আমরা সেই সরলরেখাটার ভেক্টর সমীকরণটা বের করতে পারবো, ঠিক আছে। তো এখন আমাদের কাছে কিন্তু এটা দেয়া আছে, দেখো প্রশ্নে বলে দিয়েছে যে বিন্দুগামী হচ্ছে তার অবস্থান ভেক্টরটা হচ্ছে এইটা। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক ডেফিনেটলি -1, 2, -1, 1 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সরলরেখাটির দিক অনুপাতগুলি হচ্ছে দ্যাট ইজ a, b, c। খুব ভালো করে বুঝবে, a, b, c, ঠিক আছে, ওকে। এবার কি বলছে দেখো, যে এই সরলরেখা দুটি কি আছে, যে এই সরলরেখা দুটি এবং সরলরেখাটি, এখানে আরেকটা লাইন অ্যাড করে দাও, এবং সরলরেখাটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক কত হবে তোমরা দেখতেই পাচ্ছ। তার স্থানাঙ্কটা হয়ে যাবে হচ্ছে -1, -1, 2, 1। তাহলে এটা হচ্ছে যে বিন্দুগামী হচ্ছে সরলরেখাটা তার স্থানাঙ্ক -1, 2, 1, ওকে। এবার কি দেখো, যে বলেছে এই সরলরেখাটি, যে নির্ণেয় সরলরেখাটা রয়েছে, এই সরলরেখাটা দুটো সরলরেখার উপর লম্ব এবং সেই দুটো সরলরেখার আমাকে কার্টেসিয়ান ফর্মে দিয়ে দিয়েছে। তাহলে কি লিখবো, যে নির্ণেয় সরলরেখাটি, আচ্ছা একটা কাজ করো, এখানে এটা কিছু লিখতে হবে না, লেখা হচ্ছে 2x - 1/4 is equals to 3y plus 5/2
টু ইজ ইকুয়ালস টু টু মাইনাস জেড বাই থ্রি। ঠিক আছে, দেখো এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তো আমি একটু স্ট্যান্ডার্ড ফর্মে বানিয়ে নিচ্ছি কোনে। তাহলে এখানে কত হবে, দুই কমন নিয়ে নাও, তাহলে দুই যদি কমন নাও তাহলে এটা হবে হচ্ছে এক্স মাইনাস হাফ বাই ফোর ইজ ইকুয়ালস টু, তিন কমন নাও তাহলে এটা হয়ে যাবে ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি বাই টু ইজ ইকুয়ালস টু, এটাকে মাইনাসটা কমন নিয়ে করে দাও জেড মাইনাস টু বাই থ্রি। ওকে, এবার টুটাকে নিচে নামিয়ে দাও, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টু বাই, এটা কত দেখো, দুইটা যদি চারের নিচে চলে আসে তাহলে দুই দুগুণের চার, তাহলে এটা বাই টু হয়ে যাচ্ছে, ডাইরেক্ট করে দিচ্ছি, ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি বাই টু বাই থ্রি, তাই তো, টু বাই থ্রি হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু জেড মাইনাস টু বাই মাইনাস থ্রি। তাহলে এটা দেখো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম, তো এটাকে আমরা এক নম্বর নাম দেব। ঠিক আছে, এটাকে আমরা এক নম্বর নাম দেব, কারণ এটা আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম। ওকে, তাহলে এই সরলরেখাটার ডিআরএস কত হবে, তাহলে এর ডিআরএসটা কত হবে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, তাহলে এর ডিআরএস কত হয়ে যাবে, দেখো এখানে দুই কমা দুই কমা দুই বাই তিন কমা দিয়ে মাইনাস তিন, তো এটাকে যদি সিম্পলিফাই মানে সিম্পল ফর্মে নিয়ে আসি তাহলে কত হবে, তিন দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হবে সিক্স কমা দিয়ে টু কমা দিয়ে হচ্ছে মাইনাস নাইন, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সরলরেখার ডিআরএস, সিক্স কমা টু কমা মাইনাস নাইন। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। প্রথম সরলরেখাটার আমরা ডিআরএস বের করলাম কত, প্রথম সরলরেখাটার আমরা ডিআরএস বের করলাম সিক্স কমা টু কমা মাইনাস নাইন। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় সরলরেখাটা বের করব। ঠিক আছে, আবার একইভাবে আমরা দ্বিতীয় সরলরেখাটাকে দেখবো যে স্ট্যান্ডার্ড ফর্মে আছে নাকি, দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে, তাহলে আমরা সিম্পল আমরা করবো কি, যে এক্স বাই মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু ওয়াই বাই টু ইজ ইকুয়ালস টু জেড বাই ফাইভ। ঠিক আছে, এটাকে আমরা দু নম্বর নাম দেব, এটাকে আমরা দু নম্বর নাম দিলাম, এটাকে এক, এটাকে দুই। তো এবার এর ডিআরএস কি হয়ে যাবে, এর ডিআরএসটা হয়ে যাবে হচ্ছে পরিষ্কার দেখতেই পাচ্ছ, এটা এর ডিআরএসটা কত হয়ে যাবে, এর ডিআরএস তোমরা পরিষ্কার বুঝতেই পারছো কত হবে, মাইনাস তিন কমা দুই কমা পাঁচ। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এর ডিআরএস আমরা প্রথম সরলরেখার ডিআরএস বের করলাম, আমরা দ্বিতীয় সরলরেখার ডিআরএস বের করলাম। তো এবার মজার জিনিস দেখো, এবারে ফ্রেন্ডস দেখো বলেছে যে নির্ণেয় সরলরেখাটি, বলেছে নির্ণেয় সরলরেখাটি এই দুটো সরলরেখার ওপর লম্ব, তার মানে কি নির্ণেয় সরলরেখাটি এটার ওপর লম্ব হলে তাহলে আমরা কি পাচ্ছি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0। আবার একইভাবে এই সরলরেখাটা নির্ণেয় সরলরেখার সাথে লম্ব পরস্পর, তাহলে আমি বলতে পারি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0। অর্থাৎ নির্ণেয় সরলরেখার ডিআরএস এর সাথে প্রদত্ত সরলরেখা দুটোর ডিআরএস এর গুণফলের সমষ্টি ইকুয়ালস টু 0 হবে, তো দুটো আমরা ইকুয়েশন পাবো। তো আমরা কি লিখবো এবারে দেখো, যে আমি লিখছি যে নির্ণেয় সরলরেখাটি নির্ণেয় সরলরেখাটি এক এবং দুই নং সরলরেখা দ্বয়ের ওপর লম্ব হওয়ায় সরলরেখা দ্বয়ের মানে সরলরেখা দুটির ওপর লম্ব হওয়ায় আমরা পাই, এগুলো কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, দেখো আমরা দুটো ইকুয়েশন পাবো, তাহলে একটা হচ্ছে প্রথম সরলরেখা হচ্ছে এ, তার সাথে এটা হচ্ছে 6a। ঠিক আছে, 6a ভালো করে বুঝবে, 6 মানে প্রথম সরলরেখা নির্ণেয় সরলরেখার ডিআরএস হচ্ছে এ, আর এখানে 6 2 মাইনাস 9, তাহলে 6a, তারপরে হবে হচ্ছে প্লাস 2b মাইনাস কত হবে মাইনাস 9c ইজ ইকুয়ালস টু 0। পরিষ্কার তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে 3 নম্বর নাম দিলাম আমরা। ওকে, এইটুকুনি ক্লিয়ার। আবার একইভাবে নির্ণেয় সরলরেখাটা দ্বিতীয় সরলরেখার উপর লম্ব, তাহলে নির্ণেয় সরলরেখার ডিআরএস এর সাথে ডিআরএস এবং 2 নং সরলরেখার ডিআরএস এর গুণফল মানে ডিআরএস এর গুণফলটা সমষ্টি ইকুয়ালস টু 0 হবে, তাহলে পরিষ্কার বুঝতে পারছো, মাইনাস 3a ওকে, মাইনাস 3a প্লাস 2b ওকে, প্লাস 2b
প্লাস 5c প্লাস 5c ইজ ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। ওকে, এটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। তো এবার দেখো যে আমরা করব কি, যে এখানে আমরা বজ্রগুণন প্রণালী অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখব কি, দ্যাট ইজ a বাই বজ্রগুণন প্রণালী কি করব, যখন এটা করব তখন এটাকে চাপবো। তাহলে 2 5 কত হবে, 2 5 হচ্ছে 10 বিয়োগ, আর এটা কত হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে মাইনাস হচ্ছে প্লাস 18, তাই তো, প্লাস 18 ইজ ইকুয়ালস টু বি বাই কত হবে, বিটাকে চাপবো, এবার এদিক থেকে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 27 মাইনাস 5 আর 6 কত হচ্ছে মাইনাস 30 ইজ ইকুয়ালস টু সি বাই কত হবে, তাহলে 6 ইন্টু 2 12 আর 2 ইন্টু মাইনাস 6, তাহলে এটা প্লাস 6 হয়ে যাচ্ছে, প্লাস 6। ওকে, তাহলে ওভারঅল আমরা পাচ্ছি হচ্ছে এ বাই কত হচ্ছে 18 আর 10 হচ্ছে 28, তাহলে a বাই 28 ইজ ইকুয়ালস টু বি বাই কত হবে মাইনাস 3 ইজ ইকুয়ালস টু সি বাই কত হবে, এটা হচ্ছে 18। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাকে যে সরলরেখাটা বের করতে হবে তার ডিআরএস আমরা বের করলাম, দ্যাট ইজ 28 মাইনাস 3 18। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নির্ণয় সরলরেখার ডিআরএসটা কত আছে 28 ইজ ইকুয়ালস টু বি বাই মাইনাস 3 ইজ ইকুয়ালস টু সি বাই 18। তোমরা এইভাবে রাখতে পারো, অথবা এখান থেকে 3 কমন নিতেও পারো। তো এইভাবে রেখে দিচ্ছি আমি, ঠিক আছে। সুতরাং নির্ণেয় সরলরেখাটির ভেক্টর সমীকরণ কত হবে, তো আমরা ধরছি আর ভেক্টর, ঠিক আছে। আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হবে, তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, এ ভেক্টর প্লাস টি যেখানে একটা রিয়েল প্যারামিটার বা বাস্তব প্যারামিটার ইনটু বি ভেক্টর। ওকে, বি ভেক্টর, তাহলে এখান থেকে এ ভেক্টরটা তো পরিষ্কার বুঝতেই পারছো, দেওয়া আছে এইটা, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এইটুকুনি ক্লিয়ার, প্লাস টি বি ভেক্টরটা কত হবে, ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো, বি ভেক্টরটা হবে হচ্ছে 28 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 18 কে ক্যাপ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। তো এসেন্ডের উত্তরে এখান থেকে হার্ডলি তোমরা 3 কমন নেবে, 3 কমন নিলে এটা হয়ে যাবে হচ্ছে কত, এটা 3 কমন নিলে এটা 28/3, এটা মাইনাস জে, এটা হচ্ছে 6k। তো আলটিমেটলি এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের একের দাগের অঙ্কের সলিউশন। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ধরে নাও এটা পরীক্ষায় কিন্তু এবারে আসার চান্স খুবই আছে। তাই ভালো করে তোমরা অঙ্কটা বুঝবে, শিখবে, প্র্যাকটিস করবে। যদি কোথাও তোমাদের ডাউট বা কোয়েরিজ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ওকে, তো দীর্ঘ উত্তরধর্মী 5 মার্কসের আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক করব, এক্সারসাইজ 4B ইউনিট 4 তো এখানে এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে বুঝবে তোমরা অঙ্কটা। তো অঙ্কটা কি বলেছে দেখো, যে একটি সরলরেখা আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ বিন্দুগামী এবং আর ভেক্টর এত এবং দুটো ভেক্টর দিয়ে দিয়েছে সরলরেখা ভেক্টর ফর্মে। বলছে সরলরেখা দুটির ওপর লম্ব, মানে নির্ণয় সরলরেখাটা এই সরলরেখা দুটোর ওপর লম্ব। বলেছে সরলরেখাটির, তাহলে ওই নির্ণয় সরলরেখাটির ভেক্টর এবং কার্টেসীয় সমীকরণ কি হবে। তো এখানে দেখো যে পরিষ্কারভাবে আমরা জিনিস দেখতে পাচ্ছি কি, যে যেহেতু এই দুটো সরলরেখার ওপর লম্ব, মানে এই টাইপের অঙ্কটা, মানে এটা যেহেতু ভেক্টর ফর্মে আছে, এটা খুব ভালো করে বুঝবে তোমরা। তো আমরা কি লিখছি, যে দেখো নির্ণেয় সরলরেখাটি B1 ভেক্টর, ঠিক আছে। B1 ভেক্টর, যেহেতু দুটো সরলরেখার উপর লম্ব তাই আমি বলতে পারি B1 ভেক্টর। তাহলে কত আছে এখানে B1 ভেক্টর, দেখো 8i ক্যাপ মাইনাস 16j ক্যাপ প্লাস 7k ক্যাপ, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার। এবং B2 ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হবে, এটা দেখো এখানে B2 ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস
5k ক্যাপ উভয় ভেক্টরের ওপর লম্ব, উভয় ভেক্টরের ওপর লম্ব। ঠিক আছে, যেহেতু দুটো সরলরেখার সাথে লম্ব হচ্ছে তাহলে ডেফিনেটলি b1 ভেক্টরের সাথেও লম্ব হবে এবং b2 ভেক্টরের সাথেও লম্ব হবে। ঠিক আছে, তাহলে যদি সুতরাং লিখতে পারি কি, সুতরাং নির্ণেয় সরল রেখাটি, মানে এই অঙ্কটার সলিউশনটা আমরা এইভাবেই করব। নির্ণেয় সরল রেখাটি ডেফিনেটলি b1 ক্রস b2 ভেক্টরের সাথে কি হবে, সমান্তরাল হবে, তাই না? ভেক্টরের সাথে সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে b1 ক্রস b2টা বের করব। ঠিক আছে, এটা মানে নিয়মটা এরকমই আছে, যদি উভয় মানে b1 এর সাথে লম্ব b2 এর সাথে লম্ব তাহলে ডেফিনেটলি b1 ক্রস b2 এর সাথে কি হবে, নির্ণেয় সরলরেখাটা প্যারালাল হবে। তাহলে আমরা b1 ক্রস b2টা বের করব এখান থেকে। তাহলে এখানে i ক্যাপ, j ক্যাপ অ্যান্ড k ক্যাপ। ওকে, তাহলে i ক্যাপ এখানে কত আছে পরিষ্কার বুঝতে পারছো, দ্যাট ইজ i মাইনাস 16 7, আর এটা কত আছে 3 8 মাইনাস 5, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো যে এখানে সিম্পল আমরা যেভাবে ডিটারমিনেন্ট শিখেছি সেইভাবেই করবো কোনে। ওকে, দ্যাট ইজ আই ক্যাপ ব্র্যাকেট, আই ক্যাপটা তাহলে মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে 80, তাই তো 580, আর এটা হবে মাইনাস কত হচ্ছে 7 8 56 56। ওকে, প্লাস এবারে মাইনাস হয়, তাই তো প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস জে ক্যাপ। ওকে, জে ক্যাপ ব্র্যাকেট কত হবে, দেখো এটা হবে, এটাকে চাপবো আমরা, তাই তো তাহলে কত হবে মাইনাস 35 মাইনাস 40, তাই তো 8 ইন্টু মাইনাস 5 40 আর মাইনাস 21, ক্লিয়ার এইটুখানি, প্লাস কে ক্যাপ ব্র্যাকেট কত হবে 64 প্লাস 348 48, কেমন এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে কত হচ্ছে এটা, দেখো এটা হয়ে যাচ্ছে, দেখো 4 হাতে 1 6 2 মানে 24, তাহলে 24 আই ক্যাপ মাইনাস এটা তো প্লাস হয়ে যাবে জে ক্যাপ, তাই তো সংখ্যাটা কত হবে 40 40 60 61, তাহলে 61 জে ক্যাপ, আর এটা কত হবে হচ্ছে প্লাস 64 কালে হচ্ছে 12 2 হাতে 1 10 11, তার মানে হচ্ছে 112 কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস b1 ক্রস b2 ভেক্টর, যে ভেক্টরের সাথে নির্ণেয় সরলরেখাটা কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে, যে ভেক্টরের সাথে নির্ণেয় সরলরেখাটা সমান্তরাল হচ্ছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এখান থেকে একটা শর্ট নোট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ধরো দুটো সরলরেখা এরকম ভেক্টর ফর্মে রয়েছে, ঠিক আছে, দুটো সরলরেখা এরকম ভেক্টর ফর্মে রয়েছে, দ্যাট ইজ r is equals to r vector is equals to নোট করে নেবে কোনে, দ্যাট ইজ a1 vector plus lambda b1, আবার আরেকটা সরলরেখার ভেক্টর ফর্মে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ a2 vector plus lambda, এটা 1 এটা হচ্ছে 2 লিখে দাও, ঠিক আছে, b2 ভেক্টর। তো প্রশ্নটা হচ্ছে যে যদি এরকম বলছে কোনো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী যার অবস্থান ভেক্টরটা হয়ে যাচ্ছে, যদি এরকম লিখে নেবে এটা, মানে এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে যদি একটি সরলরেখা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, একটি সরলরেখা নির্দিষ্ট বিন্দুগামী
গামী, ঠিক আছে, নির্দিষ্ট বিন্দুগামী যার অবস্থান ভেক্টর और পজিশন ভেক্টর সে সাপোজ ধরে নেওয়া হচ্ছে আলফা ভেক্টর, ঠিক আছে, পজিশন ভেক্টর হচ্ছে আলফা ভেক্টর। তাহলে সেই ভেক্টরটা বলছে যদি এই সরলরেখা দুটির ওপর লম্ব হয়, এই নিম্ন সরলরেখাটা যদি এই দুটোর ওপর যদি লম্ব হয় নিম্ন সরলরেখাটা, তাহলে সরলরেখাটা b1 ক্রস b2 ভেক্টরের সাথে সমান্তরাল। এটা মাথায় রাখতে হবে, b1 ক্রস b2 ভেক্টরের সাথে সমান্তরাল হবে। এইটুখানি ক্লিয়ার? আমি আবার বলছি, ধরে নেওয়া হচ্ছে যে এখানে একটা কোনো সরলরেখা, যে সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, যে বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে আলফা ভেক্টর, এবং এই সরলরেখাটা যদি এই দুটো সরলরেখার সাথে লম্ব হয়, তাহলে b1 ক্রস b2 ভেক্টরের সাথে সমান্তরাল হবে সরলরেখাটা। তখন তার সমীকরণটা কি হবে? তখন তার সমীকরণটা হবে আমি r1 ধরছি, r1 ভেক্টর ইজ ইকুয়ালস টু আলফা ভেক্টর প্লাস এটাকে ধরে নেওয়া হচ্ছে λ1 λ2, এটাকে আমরা λ3 ধরছি অথবা টি ধরতে পারো, ব্র্যাকেট b1 ভেক্টর b2 ভেক্টর। তো এটা হবে তার ভেক্টর সমীকরণটা, ঠিক আছে, আমি লিখে দিলাম কোণে। তাহলে আমরা দেখো, সুতরাং তাহলে আমরা লিখতেই পারি কি, যে আমাকে হচ্ছে ভেক্টর সমীকরণটা কি হবে, তাই তো? আমাকে জানতে চেয়েছে ভেক্টর সমীকরণটা কি হবে। সুতরাং ভেক্টর সমীকরণটি হবে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টরটা পরিষ্কার বুঝতেই পারছো, অলরেডি এটা তোমার এই বিন্দুগামী হচ্ছে, সরলরেখাটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা সিম্পলি লিখে দেবো আই ক্যাপ প্লাস 2j মাইনাস 4k প্লাস, ওকে, প্লাস টি লিখে দাও, টি ইন্টু ব্র্যাকেট এই ভেক্টরটা লিখে দেবো, কারণ এটার সাথে সমান্তরাল হচ্ছে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল ভেক্টর b1 ক্রস b2, কত আছে, দ্যাট ইজ 24 আই ক্যাপ প্লাস 61j প্লাস 112k। তো এটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার? তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের ভেক্টর সমীকরণ, এটা মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। এবার আমাকে জানতে চেয়েছে কার্টেসীয় সমীকরণটা কত হবে, তাই তো? তো কার্টেসীয় সমীকরণ মাথায় রাখবে, ওখানে পাশে লিখে দেবে যে টিটা হয়ে যাচ্ছে কি, যে ওখানে টিটা হয়ে যাচ্ছে এটা বাস্তব প্যারামিটার বা রিয়েল প্যারামিটার, ওকে। তো এবার আমাকে দেখো যে বের করতে হবে ভেক্টর সমীকরণটা, কার্টেসীয় সমীকরণটা কি হবে। সুতরাং কার্টেসীয় সমীকরণটা কি হবে, পরিষ্কার বুঝতেই পারছো, এখানে বিন্দুটা স্থানাঙ্কটা কত হবে, 1, 2, -4, তাহলে x - 1 বাই a কত হবে, a হবে হচ্ছে 24, লিখে দাও এখানে 24 ইজ ইকুয়ালস টু y, এখানে b কত আছে, b হচ্ছে 2, তাহলে y - 2 বাই, আর এখানে b কত হচ্ছে 61, ঠিক আছে, y1 হচ্ছে 2। এবার z মাইনাস, দেখো এখানে মানে z1 কত আছে -5, তাহলে এটা হবে +5 বাই, আর এখানে c কত আছে 112, 112, তাহলে এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান ফর্ম, দ্যাট ইজ x মাইনাস 1/24 ইজ ইকুয়ালস টু y মাইনাস 2/61 এন্ড z প্লাস 4, সরি এখানে আচ্ছা সরি এখানে একটা কাজ করতে হবে, যে এখানে এক মিনিট, z মাইনাস এটা 4 হবে, সরি এক্সট্রিমলি সরি, এটা 4 হবে, ওকে, z প্লাস 4/112। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের দীর্ঘ উত্তরধর্মী 5 মার্কসের 4 নম্বরের অঙ্কটা। তো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা। তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং খুব হেল্পফুল হবে আগামী পরীক্ষাতে, তোমাদের ফাইনাল পরীক্ষাতে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের সুবিধা হয় তাহলে অবশ্যই, বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে নেবে। আর পরবর্তী ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানে ক্লিক করে দেবে কোণে, ঠিক আছে। সো থ্যাংক ইউ।